তো এই আর কি, লাইফটা তো এরকম এনজয় করছি, খুব মজা ছিল। আমার সঙ্গে যিনি আছেন তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক, সাবেক অধিনায়ক, একজন ক্রীড়া সংগঠক এবং সাথে নাট্য অভিনেতাও। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলার তালায়। আমার সঙ্গে এই বিশেষ দিনে যে বিশেষ মানুষটি আছেন তিনি খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। একজন তারকার ঈদটা কেমন যায় আসলে? আপনার ছোটবেলার ঈদের সাথে এখন বড়বেলার ঈদ পার্থক্য খুব একটা দেখেন? পার্থক্য তো অবশ্যই আছে, বয়সের পার্থক্য। যেমন ছোটোবেলার ঈদ এক ধরনের ছিল, বাট আমি মনে করি প্রত্যেকটা মুহূর্তে আপনার আনন্দের। ছোটোবেলায় যেমন আপনি নিজে আনন্দ করেছেন, আর এখন হচ্ছে ছোটদের আনন্দ দেখে আপনি খুব আনন্দিত হন। আপনি রাজশাহীর বাইরে ঈদ করতে পারেন না, এই গল্পটা যদি একটু বলেন। দেশের বাইরে খেলা না হলে সবসময় আমি ঈদ রাজশাহীতেই করেছি, বিকজ ফ্যামিলি বন্ডিংয়ের একটা জায়গা, সামাজিক, ধার্মিক সব কিছু মিলে। রাজশাহীতে গিয়ে একদম সেই রুট লেভেল থেকে নেট বানিয়ে দেয়া, ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন, এই এত টান নারীর সাথে বা নিজের ওই জন্মস্থানের সাথে একটা ক্রিকেটের কিছু একটা করবেন, এই টানটা আসলে কিভাবে? খেলা ছাড়ার পরে আপনার অনেক দায়িত্ব আছে। তো আপনি যদি দায়িত্বটা ধরেন সাপোজ ন্যাশনাল টিমে পেয়ে যান ক্রিকেট বোর্ডে, তখন পুরো দেশকে নিয়ে আপনি ভাববেন। কারণ আমি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, আমি যদি আমার রাজশাহীটাকে নিয়ে চিন্তা করি, যে কিনা সিলেটে আছে সিলেট নিয়ে চিন্তা করে, কেউ চিটাগাঁয়ে আছে চিটাগাঁকে নিয়ে চিন্তা করে, খুলনাকে নিয়ে চিন্তা করে, এক একজন একটা প্লেয়ার, তাহলেই কিন্তু আমার মনে হয় যে ট্যালেন্টগুলো হারিয়ে আসবে। কিন্তু ফিনান্সিয়ালি একটা সাপোর্টের দরকার, একটা ব্যক্তি কেন্দ্রিকভাবে সেটা সম্ভব না। আমি যতটুকু শুনছি আপনি জেলেদের দিয়ে ওই নেট বানানোর কাজটা করেছেন। মানে সবসময় তো দেখা যায় অবস্ট্যাকলস থাকে, প্রতিবন্ধকতা থাকে, সেটা ওভারকাম করার জন্য আপনি অনেক ইনোভেটিভ ওয়ে। না, আমি সব জায়গায় কিন্তু একটু কাজ করি, ইনোভেটিভ আইডিয়া। বিকজ আমরা অস্ট্রেলিয়া না, আমরা নিউজিল্যান্ড না, আমরা কিন্তু ইন্ডিয়া না, যে আমার কাছে এই ডিপার্টমেন্টে হিউজ টাকা আছে। কিন্তু মফস্বল লাইক রাজশাহীতে আপনি কিন্তু স্পন্সর পাবেন না। যারা ওখানে ক্রিকেটকে প্রচলন করছে, আমি বলবো যে যারা ক্রিকেট কাজ করছে, বিশেষ করে কোচরা, আমি বলবো তারা ক্রিকেট পাগল, একদম 100% পাগল। তারা দিন রাত সারাদিন মাঠের মধ্যে পড়ে থাকেন। তারা শুধুমাত্র কী করে ভালো একটা প্লেয়ার বাই করবে এই চিন্তায়। তারা কিন্তু বিজনেস প্ল্যান না, হয়তো অল্প টাকা আসে, বাট সেটাতে সংসার চালার মতো না। বাট আমি মনে করি ওই সব জায়গাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। আপনি ইউ নেভার নো যে কোথায় মোস্তাফিজের মতো একটা প্লেয়ার পড়ে আছে, কোথায় মাশরাফির মতো একটা প্লেয়ার আছে, কোথায় সাকিব আছে। আপনি এমন না যে ঢাকাতে প্র্যাকটিস করলে যে ঢাকা থেকে প্লেয়ার বাড়াবে। এই গোটা বাংলাদেশের মধ্যে আপনাকে বিভিন্ন জায়গায় খেলাটাকে মানে ছড়াতে হবে, যেন ট্যালেন্ট যেন না হারিয়ে যায়। প্রচুর ট্যালেন্ট আমাদের হারিয়ে যায়। সেটা তো আপনি সফলভাবে পারছেনও। অনেক ক্রিকেটার রাজশাহী থেকে উঠে আসছে, মানে অ্যাজ আ পাইলট, ক্রীড়া সংগঠক হিসেবে সেটা একটা স্যাটিসফ্যাকশন দেয় কিনা? চেয়ার আসলে পছন্দ করি না, আমার নিজের কাজ করাটা পছন্দ। আমি কোন জায়গাটা পারি সেই কাজটা আমি করে যেতে চাই। আমি মাঠ বুঝি, কী করে খেলা চালানো যায়, সেই জায়গাগুলোতে আমি কাজ করতে পছন্দ করি। 6 মাস মধ্যে আমি পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারতাম। যদি আমাকে সেই ধরনের স্বাধীনতা দেওয়া হতো, আমি পুরো ডিজাইন বানিয়ে দিতে পারতাম যে বাংলাদেশ ক্রিকেট, এবং সবার হ্যাপিনেস দিয়ে সবাইকে খুশি করে। কেন হবে না? এটা দরকার ওপেন প্রেজেন্টেশন হবে, ক্যামেরার মাধ্যমে আপনি যদি ক্লিয়ার ভিউ দেন, যে সমস্ত মানুষ দেখছে আপনার আইডিয়া কী, কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, বাস্তববাদী কিনা, মানে ওয়েদার ফোরকাস্ট কী বলে, কেন হবে না? কিছুদিন পরেই বোর্ড ইলেকশন, বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে খালেদ মাসুদ পাইলটকে আমরা আবারও দেখতে পারবো কিনা? আগে খুব ইচ্ছা ছিল, এখনও আছে, কিন্তু ইচ্ছাটা খুব কমে গেছে। যারা টপ ম্যানেজমেন্টে আছেন, প্রশাসনে যারা আছেন, রাজনীতির সাথে যারা জড়িত আছেন, তারা যদি ভালো না হতে পারেন বা ভালো কিছু না করতে পারেন, 3-4 বছরের মধ্যে আরও কলাপস হবে। এইগুলো কি হতাশা বাড়িয়ে দেয়? হতাশা খারাপ লাগে, বিকজ হচ্ছে দেখেন, একটা জায়গায় তো আমরা আসছিলাম। আমার বাংলাদেশের খেলোয়াড়দের কিন্তু অনেক ভালো সেন্স আছে, শুধুমাত্র সেন্সিবল প্লেয়ারগুলোকে আমরা নিয়ে আসতে পারছি না। আমরা গতানুগতিক প্লেয়ারগুলোকে নিয়ে আসছি, কিন্তু মেধার যে বিকাশ হবে সেই জায়গাগুলো আপনার নষ্ট করে দিয়েছেন। ঢাকাতে লিগ হয়, এই লিগগুলো ম্যাক্সিমামই কিন্তু আপনি জানেন যে নষ্ট লিগ। আম্পায়ার দিয়ে বিগত 7-8-10 বছর ধরে আপনি নষ্ট করেছেন। বড় টিমে খেললে আপনি কোনো আউট নাই। তো এইভাবে করে তো চ্যালেঞ্জ নাই, ওই প্লেয়ারটা শিখে আসছে না, ও তো শিখবে নিজ থেকেই। ফলে যখনই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে রান করছে না, তো তাকে তো আমি শিখা নিয়ে আসতে পারছি না। তো অনেক বড় গ্যাপ। আপনি কি কখনো ট্রাই করেছেন যে সব ডিস্ট্রিক্টে একটা করে চিঠি পাঠায় ক্রিকেট বোর্ড থেকে যে আপনার এলাকায় আমাকে একটা 20 বিঘা জায়গা দেন, আপনারই জমি হবে, ডিসির আন্ডারে থাকবে, আমি আপনার ক্রিকেট অবকাঠামো উন্নয়ন করে দেবো ক্রিকেট বোর্ড। ওই ডিসির আন্ডারে ওই জেলার আন্ডারে থাকবে, মনিটরিং করবে হচ্ছে ক্রিকেট বোর্ড। ওখানে কোচ থাকবে। ওই মাঠে আপনি বিকেএসপিতে যেমন চারিদিক দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা 2টা ড্রেসিং রুম, কয় টাকা লাগে? ওই মাঠে খেলা হবে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, ওখানকার ডোমেস্টিক লিগ, মাগুরার ধরনের ডোমেস্টিক লিগ, প্লাস আপনি ওখানে একটা একাডেমি করে ফেলবেন, যে ডিস্ট্রিক্ট কোচ আছে তার আন্ডারে 2টা কোচকে দিয়ে কর্মসংস্থান, যে আরও কোচ দিয়ে
আপনি একাডেমি একটা পুরো হেডকোয়ার্টার বানিয়ে ফেলবেন ওটা। বাংলাদেশের বিসিবি একটা ধরেন সোনারগাঁ বা সেরাটন বিভিন্ন হোটেলে 100-150 মানুষের কর্পোরেট হাউসের প্রোগ্রাম ডিনার সবাইকে ওয়েলকাম করেন যে আমরা গোটা বাংলাদেশের এতগুলো মাঠ আমরা বিভিন্ন টিম কোম্পানিগুলোকে আমরা দিব। এবং আমি শিওর যে প্রত্যেকটা কোম্পানি নেবে, তাদেরকে যদি ভালো মতো মানে অপরচুনিটি দেওয়া যায়, আপনি তাদেরকে ভালো ভালো খেলাগুলোতে টিকিট দেন, সুন্দর মানে অনার করেন যে বক্সে আপনি ফ্যামিলি নিয়ে খেলা দেখবেন, আপনি কোনো টিকিট করা লাগবে না। আপনি যখন সম্মান করবেন, ওনারা হিউজ টাকা ইনকাম করে, ওনাদের কাছে এই 2-1 কোটি কোনো টাকা না, তো তাদেরকে সম্মান করতে হবে। তো ক্রিকেট বোর্ড ওই সম্মানটা করে না। দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি খেলার তারায়। পাইলট ভাই, খেলা নিয়ে ক্রিকেট নিয়ে সিরিয়াস আলাপ অনেক হয়েছে, এবার একটু ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে কথা বলতে চাই। আপনার বাবা বেশ তারকা ফুটবলার ছিলেন, তার পপুলারিটি আকাশ ছোঁয়া বলা যায় সেই সময় 60-এর দশকে 70-এর দশকে। তার সন্তান হিসেবে ক্রিকেটে আসাটা আপনার জন্য কেমন ছিল? ওই সময়ে যখন 60-এর দশকের কথা বলছেন, তখন কিন্তু অল স্পোর্টস ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু বিভিন্ন ইভেন্টের সাথে ভালোভাবে খেলতেন। মাঠের অ্যাভেলেবিলিটি ছিল। আব্বা যেমন ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন, ভালো ব্যাডমিন্টন খেলতেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পুরো পরিবার ছিল স্পোর্টস ওরিয়েন্টেড। দুজন শ্রীলঙ্কান প্লেয়ার আমাকে দেখেছে, পিক করেছে, মনে হয়েছে তাদের যে আমার মধ্যে একটা সুন্দর সম্ভাবনা আছে, আমাকে তারা ঢাকা নিয়ে যায়। আস্তে আস্তে করে একটার পর একটা সিঁড়ি বেয়ে বেয়ে আন্ডার-19, A-team, তারপরে বাংলাদেশ টিম। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে একটা হুট করে একটা অনেক পপুলারিটি, এবং সেই সময় বলা যায় পাইলট একটা সেন্সেশন। যখন মালয়েশিয়ায় খেলছি, ফিলিং তো গুড, আমরা নিজেরা হেভি এনজয় করছি, বাট বুঝতে পারছি বাংলাদেশে হেভি রং মাখামাখি হচ্ছে, এই হচ্ছে রাস্তাঘাটে সব জায়গায় রং টং পটকা ফুটাচ্ছে, এবং কেউ নাকি মাইন্ড করছে না। আমরা যখন আসার পরে আমার কাছে মনে হয় যে মানুষের যে ভালোবাসা আসলে অতুলনীয়, আপনি চিন্তা করতে পারবেন না, এর চেয়ে বড় পাওয়া জীবন আর কিছু নাই। ফাইনালে আপনার দুটো ছয়, খুবই ঐতিহাসিক ছয়, শ্বশুরবাড়ির লোকজনকেও পটিয়েছিল এরকম একটা রিউমার আছে, এটার পেছনের কাহিনী। আমাদের খুব অল্প সময়ের মধ্যেই সম্পর্ক হয়ে বিয়ে হয়, বাট শ্বশুরবাড়ি থেকে মেনে নিয়েছিল না, আমার বাসা থেকে একটু প্রেশার ছিল, আমরা আলাদা করে বিয়ে করে আলাদাভাবে ছিলাম। আমি যখন খেলতে চলে গেলাম, তো তারপরে যখন ভালো ফেললাম, তখন স্বাভাবিক যে কোনো মানুষের মন গলাটাই স্বাভাবিক। আমার শ্বশুর মশাইয়ের মন গড়ল, এবং উনি অনেক ভালো সেলিব্রেশন করেছেন, পুরা বাসা লাইটিং করে আমাকে ওয়েলকাম করছিলেন। ওই মহল্লাতে ম্যাক্সিমাম মানুষ আমাকে ওয়েলকাম করেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় খেলাধুলা আপনাকে এক করে। আপনি গ্লাভস হাতে একটা সেন্সেশন ছিলেন, এবং এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আপনি সর্বসেরা উইকেট কিপার। আপনি নিজের এই কিপিংটা মানে আপনাকে মোটিভেট করেছে কিভাবে? যখনই কোথাও খেলতে গেছি ন্যাশনাল টিমে, প্রত্যেকটা উইকেট কিপারের কাছে আমি গল্প করতাম, তাদেরকে বন্ধু বানায় ফেলতাম। ধরেন গিলক্রিস্ট কিপিং করছে, তার সাথে তার রুমে যে ড্রেসিং রুমে যে বসে আড্ডা, মঈন খানের সাথে খেলা হয়েছে যখন, মঈন খানের সাথে বসে আড্ডা। তো প্রত্যেকটা এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট, আপনি আসলে কি করতে চান। তো এই প্রত্যেকটা মুহূর্তকে আমি আমার লাইফে কাজে লাগানোর চেষ্টা করেছি। তো আপনাকে চিন্তা করতে হবে, ওদের মতো স্বপ্ন দেখতে হবে যে আমি যদি গিলক্রিস্টের মতো হতে পারি কিনা, আমি ম্যাকুলামের মতো হতে পারি কিনা। যখন আপনি ওরকমভাবে ট্রেনিং করবেন, তখন আলটিমেটলি আপনার কাছাকাছি যেতে পারবেন। একজন উইকেট কিপারের দায়িত্বটা অনেক বেশি থাকে, চাঙ্গা করা, অপোনেন্টকে একটু স্লেজিং করা। আপনিও তো নিশ্চয়ই অনেক আমি মাস্টার ছিলাম, স্লেজিংয়ের মাস্টার ছিলাম। আমি স্লেজিংটা খুব এনজয় করতাম। তো আপনি যখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে আসছেন, তখন তো আপনাকে কিছু না কিছু কথা আসবেই, আপনাকে মাইন্ড গেম খেলবে, আপনার মাইন্ডে কতখানি দুর্বল। আপনার দু একটা মুহূর্ত যদি শেয়ার করতেন দর্শকদের সাথে। যেমন সচিন টেন্ডুলকারের কথা বলি, স্লেজিং করার চেষ্টা করছি, অনেক মনোযোগ চেঞ্জ করার চেষ্টা করছি, সে কথায় বলে না, এদিকে আমার দিক তাকায় না, আমি বলেই যাচ্ছি, সে কিন্তু আমার দিক তাকায় না। এই মানে মানে সে এমন একটা ভাব যে সে কিছু শুনতেই পারছে না, কিন্তু আমি বুঝছি তার কানে যাচ্ছে। তো এই জানে যখন 50 রান করে ফেলেছে, তখন আমার সাথে কথা শুরু করেছে। সে যখন কনফিডেন্ট হয়ে গেছে, সেট হয়ে গেছে, তখন আমার সাথে কথা বলা শুরু করেছে। আপনি যে আমাদের ইনজামুল হক পাকিস্তানের, তো পাকিস্তান के गैलरी থেকে সবাই आलू आलू बोलतो इंजी भाई ये सब गैलरी में क्यों आलू क्यों बोलता है आपको। আর তো উনি খেপে টেপে একা, ও তো মেরা ছোট ভাই কে তারা মানে যেটা খেপে আমি চাচ্ছিলাম তো ওরকম খেপুক, হ্যাঁ, বিকজ খেপালে পরে না উনি না কিছু ভুল করবে ডিসিশন নিতে। কিন্তু এগুলো পার্ট অফ ক্রিকেট। আপনি যে একটা মানুষকে ডিস্টার্ব করে কি করে আপনি তার মনোযোগটাকে হারাবেন, যে আপনি স্লেজিং, মানুষের বিভিন্ন রকম কথা, এটাকে আপনি ভিতরে না নিয়ে কীভাবে নেবেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় একটা মানুষের একটা কথা বলেছে, দাব করে মনের মধ্যে নিলাম,
দেখা গেলো যে মানুষটা ইচ্ছা করে মিন করে আপনাকে বলেছে আপনাকে ডিস্টার্ব করার জন্য অথবা আপনাকে ছোট করে ফেলার জন্য। তা আপনাকে বুঝতে হবে যে না, আমি এই মানুষটার কথাটা নিবো কি নিবো না। তবে ক্রিকেটার না হলে কি হতেন? আমার আর্মিতে খুব ইচ্ছা ছিল। আমার ছোটোবেলা থেকে আমি একটু ডান পিটে ছেলেছিলাম এবং অ্যাকশনগুলো খুব ভালো হতো। আমি রাফ অ্যান্ড টাফ পছন্দ করতাম। কখনো কি এই যে অভিনয় জগৎটাকে সিরিয়াসলি আপনি এখানে? না, অভিনয় আমি কখনোই অভিনয় সিরিয়াসলি নেই নাই। বিকজ আমাকে যখন অফার করেছিলেন প্রায় মাসখানেক ধরে অনেক দিন যোগাযোগ করে 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 আমি ভাই পারবো না, আমার ভাষাগত প্রবলেম আছে, প্লাস অভিনয় করতে গেলে আপনি রবীন্দ্র স্টাইলে কথা বলতে হয়। এই তুমি কি দেখেছো আমায়, আমার দ্বারা রোমান্টিক কথা হবে না। বাট আমার সাথে কো অ্যাক্ট্রেস ছিলেন অপি করিম ম্যাডাম, উনি অনেক বড় অভিনেত্রী। উনি আমাকে প্রচণ্ড হেল্প করে দিয়েছেন, নার্ভাসনেসটা কাটা দিয়েছেন যে পাইলট ভাই আপনি শুধু, আমি কথা বলবো আপনি শুধু আনসার দেবেন। ব্যাটিং করা নাকি অভিনয় করা, কোনটা বেশি টাফ? ব্যাটিং তো সহজ, বিকজ আমি তো এই লাইফেই ছিলাম। অভিনয় করা কঠিন। আর সবচেয়ে বড়, অভিনয় একটা বোরিং জিনিস আছে যে আপনি একটা অভিনয় একটা দুটো লাইন বললেন, বলার পরে হয়তো আধা ঘন্টার রেস্ট, কি প্যাক আপ, লাইট চেঞ্জ, এই যে ধরেন আপনি সারাদিনে হয়তো দেখা গেলো 10টা শট দিয়েছেন, সারাদিন শেষ। ছোটবেলা থেকে আমার একটাই প্রশ্ন, আপনার নাম পাইলট কিভাবে? বাসার অপোজিটে একজন ভদ্রলোক ছিলেন, উনি খুব কোয়ালিফাইড। তো আমি ছোটোবেলা থেকে খুব ট্যালেন্ট ছিলাম। তো ওনার শখ ছিল যে আমি আপনারা যে বড় হয়ে আমাকে পাইলট বানাবে। তো উনি নিজেই শুধু পাইলট বলে ডাকতেন। তো পাইলট বলে ডাকতে 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 মানুষের ওই মহল্লায় সবাই ওই পাইলটটা যেহেতু কমন নাম হয়ে গেছে, পাইলট পাইলট বলে ডাকতো। তো 2-3 বছর এইভাবে পাইলট 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 এত রান করেছে, পাইলট এই কাজ ধরেছে ওই ধরেছে। তো পাইলটটা এস্টাবলিশ হয়ে গেছে মার্কেটে। তো আমি যেতাম পাইলটটাকে তাহলে এস্টাবলিশই করে দিই। পরে জাতীয় দলেও সেই নামটাই ব্যবহার করলেন আপনি। পাসপোর্টের মধ্যে ঢুকাই দিলাম। পাসপোর্ট তো এসে ঢুকালাম তো 16-17 বছর সময়। দেশের ক্রিকেটকে কোন জায়গায় দেখতে চান? আপনার সেই চূড়ান্ত উইশটা কি? শুধু আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা যে বাংলাদেশ টিমটা যেন খুব সুন্দর একটা কালচার থাকে, এই কালচারটা দেখে যেতে চাই, এটা আমার স্বপ্ন। 100% অনেক সম্ভাবনার দেশ। এই দেশে প্রচুর ভালো ভালো ট্যালেন্ট প্লেয়ার আছে, ভালো অর্গানাইজার আছে, শুধুমাত্র প্ল্যানিংয়ের অভাব। বিজনেসের মতো চিন্তা করতে হবে যে আপনার বিজনেসে কোন জায়গায় কোন মানুষটাকে ইউজ করতেন। তো বোর্ডটাকে নিজের ভাবতে হবে, যিনি বা যারা আসবেন তাদের ভাবতে হবে যে এই ক্রিকেট বোর্ডটা আমাদের ক্রিকেট বোর্ড, কোন জায়গাতে কোন মানুষটাকে নিলে সে ভালো দিতে পারবে এবং ক্রিকেট বোর্ডেও ভালো কিছু পাবে। পাইলট ভাই, এই বিশেষ দিনে আপনার অনেক ভক্ত সমর্থক অনুরাগীদের জন্য যদি এই ঈদের কোনো বার্তা দিতে চান? না, ঈদ তো অবশ্যই খুবই আনন্দের আমাদের মুসলমানদের জাতির জন্য। বাট একটা মনে রাখবেন, আনন্দ তো অবশ্যই করব, বাট এটার মনে রাখতে হবে যে আপনার ডানে বামে আপনার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হয়তো কেমন অবস্থা আছে, খুব ইম্পর্টেন্ট। সবাইকে নিয়ে ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। সবার জন্য ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক এবং সময়কে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সময়ের সঙ্গে থাকুন এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।